আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Thank you for being with us. Thank you for being with Nazim Joy. Welcome to this show. Who is with Nazim Joy? The big superstar, exclusive, Masood Parvez, Sohail Rana. How are you, sir? Thank you. ভালো আছি। আমরা অত্যন্ত খুশি আপনাকে আজকে উইথ নাজিম জয় শোতে পেয়ে। আমিও এখানে এসে আনন্দিত। থ্যাংক ইউ স্যার। আপনাকে এই অনুষ্ঠানটির ধরন সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই। আপনার মুখোমুখি তিনজন গেস্ট আছেন, তারা অডিয়েন্সের পক্ষ থেকে এখানে এসছেন। আমি তাদের সাথে আপনাকে আগে পরিচয় করে দিই, কারণ আপনার পরিচয় তো দেবার কিছু নেই। আপনি বাংলাদেশের কিংবদন্তি একজন মানুষ। যদি আপনার পরিচয়টা আপনি নিজে দেন হাতে মাইক নিয়ে, তো স্যার আপনার সম্পর্কে জানতে পারেন। আমি সোহাগ আশরাফ, কালচারাল বিটে কাজ করছি, একজন সাংবাদিক, আর নিয়মিত থিয়েটারও করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পাতলা খান, গায়ক সম্রাট, আমি আপনার একজন ভক্ত। আর আমি আজকে পাতলা খান নিজে চৌধুরীও লাগিয়েছি সাথে। আর আমি এখানে টাকা দিয়ে। এক্সকিউজ মি, তোমার ডিমোশন হয়েছে, তুমি ছিলে আমার পাশে, এখন তুমি, যাই হোক আর বললাম না। আপনার পরিচয়টা? দীপঙ্কর দীপক, একজন সাংবাদিক, পাশাপাশি লেখালেখিও করি। খুবই ভালো লাগছে এখানে এখন বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমি একজন মুক্তিযোদ্ধার প্রথম পরিচয় সোহেল রানা ভাইয়ের, তার মুক্তিযোদ্ধার সামনে বসা, তার মুখোমুখি হতে পেরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজ এই অনুষ্ঠানে আমাদের সামনে একটা হুইল আছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নানান বিষয় সেখানে লেখা আছে। তো আমাদের এই চাকাটা একজন ঘুরিয়ে দেবেন, যে বিষয়টিতে গিয়ে হুইলটা থেমে যাবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো কিছুক্ষণ, তারপর আবার ঘোরাবার চান্স পাবো। এছাড়াও আমরা কিছু ফেসবুক কমেন্টস থেকে কথা বলবো এবং কিছু কথা বলবো অসংলগ্ন। তো শুরু করছি স্যার আমরা যে প্রশ্নটি দিয়ে আপনার কাছে, যে আজকে চলচ্চিত্রে আপনার কত বছর পূর্ণ হলো এই 2017-তে? এই তো বছরটি তো হিসাব করা মুশকিল, তবে ইটস মোর দ্যান 40 ইয়ার্স। মোর দ্যান 40 ইয়ার্স আপনি ফিল্মের সাথে জড়িত। ফিল্মের আগে স্যার আপনি কোনো মঞ্চ, টেলিভিশন, থিয়েটার না কিছুই করেননি? সরাসরি ফিল্মে? কোনো কিছুই করিনি। সরাসরি ফিল্মে কি আপনি নায়ক হিসেবে এসেছিলেন নাকি? না, আমার প্রথম আমি এসেছি ওরা 11 ছবি, বাংলাদেশের প্রথম ছবি যেটি, সেটি প্রডিউসার হিসেবে। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ওরা? মুক্তিযুদ্ধের ছবি বলাটা ঠিক হবে না, এটা বাংলাদেশের প্রথম ছবি, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম, স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি। ওরা 11 বেস ওয়াজ মুক্তিযুদ্ধ। সো দ্যাট ওয়াজ এ গ্রেট ফিল্ম। গ্রেট ফিল্ম, এটা আজকে 40 বছর পরে আমি ঠিক সেটাকে গ্রেট ফিল্ম হিসাবে বলবো না। এক কথা বলা যেতে পারে যে দিস ইজ এ গ্রেট ডকুমেন্টারি ফিল্ম। গ্রেট ফিল্ম বলতে যে গ্রেটনেসটার কথা বোঝা যায় যে একটি ভালো ছবি, সে ভালো ছবি ঠিক তখন তৈরি করতে পারিনি। অনেক কিছুর অভাব ছিল, নিজেদের জ্ঞানের অভাব ছিল, গল্পের অভাব ছিল। সে কারণের জন্য আমরা সেই রকম ধরনের ছবি তৈরি করতে পারিনি, যেমন ব্যালাড অফ এ সোলজার অথবা ক্রেনস আর ফ্লাইং। প্রযোজক হিসেবে ওরা 11 জন ছবি নিয়েও আপনার কিছু আফসোসের জায়গা আছে স্যার? না, আফসোসের জায়গা নেই। আফসোসের জায়গা থাকবে কেন? আফসোসের জায়গা যেটা আছে সেটা আফসোস না, আছে যেটা সেটা কিছুটা অভিমান বলা যেতে পারে, আফসোস বলা যেতে পারে না। আফসোস তো নেই, কারণ ওরা 11 জন স্বাধীন বাংলাদেশের ছবির কথা যদি বলতে হয় তাহলে ইট ইজ এ পার্ট অফ হিস্ট্রি। এখানে ইতিহাস বলবে যে ওরা 11 জন ইতিহাসের একটি অংশ এবং তার প্রডিউসার আমি। কাজেই এর চেয়ে বড় জিনিস পাওনা তার আমার কিছু নাই। স্যার, প্রডিউসার থেকে আপনি নায়ক হলেন কত নাম্বার ছবিতে? 2 নম্বর ছবি, সেকেন্ড ছবিতে। নাম কি ছিল? সেকেন্ড ছবির নাম ছিল মাসুদ রানা,
এবং ওখানে আমি সেটাও তো অনেক বিগ হিট একটা মুভি, লাকি ইনাফ। হ্যাঁ, সেই হিসাবে বলতে গেলে আমার জীবনে একটি ছবি ছাড়া কোনো ব্যবসা হয়নি। স্যার সেই একটি ছবি কোনটি ছিল স্যার? এই নামটা বলাটা এতদিন পরে বলা একটু মুশকিল। বোধহয় যতদূর সম্ভব যুবরাজ বা এই ক্যাটাগরির, বা ঠিক আই এম নট শিওর অফ দ্যাট। ফোক ছবি ছিল যে কোনো, হ্যাঁ, এই ধরনের একটা ছবি ছিল। সেটা কি আপনার প্রযোজনা ছিল? না, এটা আমার প্রযোজনা ছিল না। ওই একটি ছবি যে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল সে টাকাটা তুলে আসেনি যতটুকু আমি জানি। আর তাছাড়া স্যার একজন প্রযোজক থেকে নায়ক হবার পেছনের সাহসটা কি ছিল? আপনি নায়কের মতো দেখতে ছিলেন বলে? নায়কের মতো তো আমি এখনো দেখতে না। সো আপনি অবশ্যই নায়কের মতো দেখতে, আপনি মহানায়কের মতো দেখতে, কিন্তু সেই সময় আপনার সাহসটা কে জুগিয়েছিল? সাহসটা জুগিয়েছিল বলা যেতে পারে যে আমার সবসময় যেটা টেন্ডেন্সি আগে থেকে ছিল সেটা হচ্ছে যে প্রত্যেক সময় আমি নতুন নতুন জিনিস করতে পছন্দ করতাম। যেমন ফিল্মের উপরে আমি লেখাপড়া করতাম এবং তখন ইত্তেফাকে আমি মাঝে মাঝে লিখতামও। একটা বৃহস্পতিবারে একটা পেজ বেরোতো, এখনকার মতো ডেইলি পেজ বেরো না, প্রতি সাপ্তাহিক পেজে আপনি সাপ্তাহিক একটা পেজ বেরোতো, রূপবাণী। তো ওখানে আমি মধ্যে মধ্যে দু এক সময় লিখতাম ঠিকতাম। ছবির ব্যাপারে ইন্টারেস্ট ছিল, ছবি দেখার খুব শখ ছিল, প্রচন্ড রকম শখ ছিল। সপ্তাহে 3-4টা ছবি আমাকে দেখতেই হতো। বাহ, আমি অডিয়েন্সের থেকে প্রশ্ন আশা করছি এবং স্যারের থেকে সংক্ষেপে উত্তর। সংক্ষেপ প্রশ্ন, সংক্ষেপ উত্তর। স্যার আপনি বেশ কিছু রোমান্টিক ছবিও করেছেন, অ্যাকশনধর্মী ছবিও, যেমন হচ্ছে বীরপুরুষ, আর এর পাশাপাশি বলা যেতে বজ্রমুষ্টি। এই ছবিগুলি সম্পর্কে একটু জানতে চাই। স্যার অ্যাকশন ছবি সম্পর্কে জানতে চাচ্ছি। এটা অ্যাকশন ছবি বলতে আমার প্রশ্নতেই যেটা বোঝা যায় আর কি, সেটা হচ্ছে যে মেইনলি যে এগুলোর মধ্যে আমি ফাইটিং ছবির আলাদা ধরনের ফাইট আনার চেষ্টা করেছি, অর্থাৎ কুংফু কারাটি। আমার মনে হয় যে প্রশ্নটা হয়তো সেইভাবেই করার ইচ্ছা। সো বাংলাদেশের ফিল্মের কুংফুর জনক তো আপনি নাকি? না, কুংফুর জনক তো বলা যাবে না, কুংফুটা তো এসছে বাংলাদেশের ফিল্ম, এবং এখানে জানি এক্সপার্ট আমি তার কাছে ট্রেনিং নিয়েছি। স্যার আপনি কি ফাইট ডিরেক্টর ছিলেন কখনো? না, আমার নিজের ছবি দুই একটা ফাইট ডিরেকশন আমি দিয়েছি, কিন্তু আমার নাম যায়নি। তোমাকে দিচ্ছি না মাইক, আমি দিচ্ছি ভাইকে। আমরা জানি যে আপনি একজন মুক্তিযোদ্ধা। একটা বিষয় আমার জানার ছিল, এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চলচ্চিত্র আমরা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে পেয়েছি 60 থেকে 65 হয়তো, কিন্তু আপনি কি মনে করেন যে এটাই বাংলাদেশের ইতিহাসকে সংরক্ষণের জন্য, তরুণ প্রজন্মের কাছে রাখার জন্য যথেষ্ট? একদমই নয়, যথেষ্ট তো নয়। এটা 0.00% মধ্যেও পড়ে না। এবং যারা এটাকে রাখার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের একজন একসময় গিয়েছিল আমার কাছে ছবির জন্যে। আমি ওরা 11 জন ছবি যেমন দিয়েছি, বাংলাদেশ সরকারকে একটা প্রিন্ট দিয়েছি, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বলা হলো যে আপনাদের কিছু কিছু ছবি আমাদের কাছে দেন, আমরা এটাকে প্রিজার্ভ করব, তো ওরা যে জিনিসটা চাইলো, এখন সেটাকে যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো আমি শুধু এইটুকু বলতে পারি যে যে জিনিসটা চাইলো সেটা প্রিজার্ভ হয় না। সাধারণ জ্ঞানেও আপনি হয়তো বুঝতে পারবেন যে একটি ছবি যখন আপনি প্রিজার্ভ করতে যান, আপনি নেগেটিভটাকে প্রিজার্ভ করেন, আপনি প্রিন্টটাকে প্রিজার্ভ করেন না, কারণ প্রিন্টার কাগজটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। নেগেটিভটাকে আপনি প্রিজার্ভ করার চেষ্টা করেন যাতে ওটা অনেক দিন থাকে। এটাও তারা জানতো না। আর স্বাধীনতা যুদ্ধের ছবি যদি বলা হয় তাহলে যে 60-65টা বলেছেন, আমি খুব খুশি হয়েছি। আমার ধারণা এটা 60-65টা হবে না। মুক্তিযুদ্ধের ছবি যদি হয় তাহলে 60-65টা ছবি হবে না। মুক্তিযুদ্ধকে সামনে রেখে তার ছায়া অবলম্বনে মুক্তিযুদ্ধের ছবি 8-10টা ছবি হতে পারে, এবং সেই 8-10টা ছবিও মুক্তিযুদ্ধের ছবি সঠিকভাবে হয়নি। তার কারণ আমাদের দেশে কবি সাহিত্যিকরা, কবিরা তাদের দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকেই কবিতা লিখেছেন মুক্তিযুদ্ধের উপরে, কিন্তু সাহিত্যিক যারা, ঔপন্যাসিক যারা, তারা তাদের দায়িত্ব পালন করেননি। স্যার আমরা একটু মাঝের পাতলা খান চৌধুরী নাম দিয়েছেন, আমি ভয় পাচ্ছি কি প্রশ্ন চলে আসবে। ওর খুব ইচ্ছে ও নায়ক হবে। ওর নায়ক হতে হলে কি যোগ্যতা অর্জন করতে হবে স্যার, আপনি যদি একটু বলতেন। না, নায়ক হতে কোনো যোগ্যতা অর্জন করতে কিছু করে, মানে ও এই শরীরে নিয়ে না, শরীর দিয়ে তো নায়ক হয় না।
কি দিয়ে ছড়ি হয়? দিয়ে যদি নায়ক হতো তাহলে তো আর্নল্ড শোয়ার্জনেগার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নায়ক হতেন, বা বাংলাদেশের মিস্টার বাংলাদেশ, মিস্টার এশিয়া, মিস্টার অমুক তমুক, স্বাস্থ্য ভালো তাদের, তারা নায়ক হতে পারতেন। করো। যে স্যার আমি তো আপনার ভক্ত, তো স্যার যদি এখন আপনি ওরা 11 জন করছেন, আমাকে নিয়ে ওরা 13 জন করতে পারেন না, কারণ ওরা জিজ্ঞেস করতে ওরা পারেন- 13 জন করতে নিয়ে হলে তো করতে গেলে আপনার স্যার, মতো মানে আমি 12 তো জনকে খুঁজতে দুইজনের হবে। সমান। আপনাকে আমার তো আর 12 জনকে খুঁজতে হবে আমাকে, এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমি একজন গল্পকার নই। আমি প্রথমে যেটা বলেছি যে উপন্যাস যদি লেখা হয় সেটা আপনাকে নিয়েও যে কোনো ফিগারের লোক নিয়ে সেটাই, লেখা যেতে পারে, উপন্যাস, সে মোটা হোক যে কোন হোক। উপন্যাস স্যার একটি আসল পিঁপড়েকে নিয়েও লেখা সম্ভব। একটা পিঁপড়েকে নিয়েও লেখা সম্ভব। আমরা ছবিও দেখেছি দি অ্যান্ট, জি স্যার। পিঁপড়ে নিয়ে। কাজেই আপনি ছবির নায়ক হওয়ার জন্য কোনো আলাদা কোনো জিনিস নেই, আপনার অভিনয় তার মানে থাকলেই চলবে। তোমার নায়ক হওয়ার যোগ্যতা আছে, তো তোমাকে যোগ্যতা আছে বলে তোমাকে এখন চাকাটা আস্তে ঘোরাতে বলবো। চাকা ঘোরাবার পর আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, আগে তুমি চাকাটা ঘুরিয়ে দাও। চাকা ঘুরানো হয়ে গেছে, চাকা থেমে যাচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ের উপর। সেই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো, সাথে থাকবে অন্যান্য আরো অনেক বিষয়। ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, তারপর সেই বিষয়ে কথা শুরু করছি। থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ ফর বিং উইথ নাজিম জয়। আমাদের চাকা থেমে গেছে কোন বিষয়ের উপর সেটি একটু খেয়াল করে আসি। ইয়েস, কমার্শিয়াল ফিল্ম ভার্সেস আর্ট ফিল্ম। ফিল্মের মহাগুরু বসা, ফিল্মের বিষয়টি আমরা পেয়ে গেলাম। স্যার, কমার্শিয়াল ফিল্ম আর আর্ট ফিল্মের মধ্যে ভেতর পার্থক্যটা কি আসলে, এটা আপনি যদি সংক্ষেপে একটু বলেন। সংক্ষেপে যদি বলি তাহলে বলতে হবে যে এর কোনো পার্থক্যই নেই, দুইটা ফিল্মই এক। হ্যাঁ, ফিল্ম ইজ ফিল্ম, সব কেন বলা হয় আর্ট গুড ফিল্ম? অর ব্যাড। এই অপ্রয়োজনীয় যেসব শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো শুধু নিজেদেরকে আলাদা করে চেনানোর জন্য ব্যবহার করা হয়। না, এখানে একটি কথা আছে স্যার, মানে অনেক সময় যখন আপনি ওই ফর্মুলার বাইরে ছবি বানাবেন, দর্শক দেখে বলবে তো এটা ফিল্ম হয় নাই, নাটক হয়েছে। এখানে তো এই কথাটি চলে আসে। না, যদি- নাটক হয়েছে এই কারণের জন্য বলা হয়, যতদূর আমার ধারণা, যে যারা যখন নাটকগুলো করা হয় ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণের জন্য লাইনগুলোকে ড্রল করা হয়, মানে সময় speed- বাড়ানোর জন্য। speedটা মানে 10 কমিয়ে- মিনিটের না যেটা বলা যাবে সেটাকে নাটকের টাইম বাড়ানোর জন্য, 30 মিনিট বানানোর জন্য শুধু শুধু ড্রল করা হয়। কিন্তু পৃথিবীর অনেক ভালো ছবিও তো দেখেছি প্রচুর ড্রল করা হয় স্যার। হ্যাঁ, ড্রল করা হয় তার প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, কিন্তু এখানে ড্রল করা হয় অকারণে। ও, সো কমার্শিয়াল ভার্সেস আর্ট ফিল্ম নিয়ে আপনার স্যারের কাছে কি কোশ্চেন? একটা প্রশ্ন হচ্ছে, ইদানিং কমার্শিয়াল ছবিগুলোতে দেখা যাচ্ছে বলিউডের মতো আইটেম সং ঢোকানো হচ্ছে। আসলে ছবি ব্যবসা সফল হওয়ার বা করার ক্ষেত্রে আইটেম সংটা কতটা জরুরি আপনি মনে করেন? আইটেম সং প্রত্যেকটা জিনিসেরই একরকমভাবে চলে না, সব জিনিসের নতুন নতুন কিছু জিনিস অ্যাড হয়, মাইনাস হয়, প্লাস হয়, এটা নর্মাল নিয়ম। আমাদের খাবার টেবিলের মধ্যেও কিন্তু আমরা সব কিছু অ্যাড মাইনাস প্লাস করি। একসময় আমরা প্রচণ্ড রকমভাবে আমরা পোলাও মাংস খেতে পছন্দ করতাম, তারপর একটা টাইম আসলো যখন বাঙালিদের বললে পরে বলতো চলো চাইনিজ খেতে যাই। এখন ছেলেপেলেদের জিজ্ঞেস করলে বলে তারা চাইনিজ খেতে যেতে চায় না, তারা বলে যে ফাস্ট ফুডের দোকানে যাই, জাঙ্ক ফুড খাই। কাজে এই যে চেঞ্জগুলো আসে, চেঞ্জগুলো চলে যায়, এটাও এরকমভাবে একটা এডিশন টু মেক এ মুভি পপুলার টু দ্য অডিয়েন্স। এর কোনো এফেক্ট রেজাল্ট নেই কোনো, মানে এটা আবার কিছুদিন পরে দেখা যাবে, 2 বছর বা 4 বছর পরে দেখা যাবে যে এটা নাই, অন্য কোনো জিনিস চলে এসছে। এনিওয়ে, পাতলা তুমি মাইকটা ওখানে দাও। এই যে আপনি বললেন যে মুভিতে বা সিনেমায় কোনো আলাদা কোনো ই নেই, কিন্তু আমরা তো দুটো ধারা তৈরি করেছি, আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করেন আর কি, কমার্শিয়াল এবং আর্ট। আর্ট ফিল্মটা একটা মানে জীবনের বোধের একটা হৃদয়ের গভীরতা থাকে, যেটা কমার্শিয়াল ফিল্মে কমার্শিয়ালে কম থাকে, আমরা এটা দেখি। তো এই যে আর্ট ফিল্মগুলো তৈরি হয়, কমার্শিয়াল মুভিগুলো, এই দুইটা একসাথে করে আমরা কিভাবে ভালো মুভি বাংলাদেশের জন্য তৈরি করতে পারি? না, ভালো শব্দটাই হচ্ছে একটা কমপ্লিকেটেড শব্দ। আজকে যেটা আপনার কাছে ভালো সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে। যেটা বলা হয় আর্ট ফিল্ম সম্পর্কে, যেটা একটা জীবনের প্রতিচ্ছবি অথবা সমাজের প্রতিচ্ছবি, কমার্শিয়াল ছবিতে যে সব জিনিসগুলো থাকে সেগুলো কি জীবনের প্রতিচ্ছবি নয়? নাচ গান সেটা
আড়ালে থাকে, আড়ালে করা হয়। চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি এগুলি কি করা হয় না? দিজ আর অলসো দ্য পার্ট অফ দ্য সোসাইটি। এই কোনো জিনিসই কিন্তু আমরা এলিয়েন তো না, আমরা এলিয়েন হয়েও এখানে আসিনি। আমরা যেটা করছি সেটা কিন্তু সমাজকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি। একজন কমার্শিয়াল ছবি বলতে গিয়ে সেখানে নাচ আনছে, গান আনছে, হিরোর মারামারি আনছে, রিভলভার দিয়ে ফায়ারিং করছে, খুন করছে, সেগুলো কি সমাজে হচ্ছে না? হচ্ছে। তো স্যার দ্যাট ইজ অলসো আর্ট ফিল্ম। আর্ট ফিল্ম মানে কি? এটা কি হাতে পেন্সিল দিয়ে আঁকা হয়েছে বা রং তুলি দিয়ে আঁকা হয়েছে? স্যার আমাদের পেজে উইথ নাজিম জয় পেজে, আমাদের এই প্রোগ্রামের পেজ উইথ নাজিম জয় কিছু কোয়েশ্চেন এসেছে আপনাকে করবার জন্য, যা অত্যন্ত চটুল কোয়েশ্চেন। আপনি কি স্যার উত্তর দিতে প্রস্তুত আছেন? একজন প্রশ্ন করেছেন, স্যার আপনি যে কয়টি ছবি প্রযোজনা করেছেন তার ভেতর সবচেয়ে ব্যবসায়িক সফল ছবির নাম কি এবং সেটিতে আপনি কত টাকা লাভ করেছিলেন? এই প্রশ্নটা ভীষণ রকম কঠিন এই জন্য যে কোন ছবিতে কত, যেহেতু আমি একা প্রডিউসার, কাজে আমি কখনো টাকার হিসাব করতাম না যে কত টাকা আমি পেয়েছি। টোটাল হিসাবটা আমি করতাম না কখনোই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে টাকার হিসাবটাও সময়ের সাথে সাথে টাকার যে মান পরিবর্তন হয়ে গেছে, সেই হিসাবে আমি বললে কি হয়, ওরা 11 জনে হয়তো আমি প্রায় 6 লাখ টাকা লাভ করেছি। সেই সময় 6 লক্ষ টাকা অনেক। এখন সেখানে 6 লক্ষ টাকা আজকে যদি 6 কোটি টাকা সমান হয়ে যাবে। এখন যদি একটা ছবিতে আমি 2 কোটি টাকা লাভ করে থাকি, তাহলে আমি কোনটাকে বলবো যে এইটাতে আমি বেশি লাভ করেছি? বলার উত্তর দেওয়া কিন্তু আমার জন্য। আমি তাহলে আরেকটা প্রশ্নে চলে যাই স্যার। এই রিলেটেডই আরেকটি প্রশ্ন আছে স্যার আপনার কাছে, যেটি হচ্ছে যে স্যার আপনি তো এখন সিনেমায় অভিনয় করছেন না, প্রযোজনাও করছেন না, সো আপনি কোন পেশার উপর নির্ভর করে আপনার জীবিকা নির্বাহ করছেন বর্তমানে? এখন করছেন না যেটা বলা হয়েছে সেটা সম্পূর্ণ সঠিক বলা হয়নি। মানে অল্প, মাঝে মাঝে কম করছি, তবে সেটা স্বাভাবিকভাবেই আমার জীবনকে চালানোর জন্য যথেষ্ট নয়। তবে আমি 40 বছর কি করলাম? 40 বছর তো আমি কিছু করেছি। সেই সঞ্চয় তো পিঁপড়েও তো তার সঞ্চয় রেখে দিয়ে যায়, যখন শীত আসবে তখন সেই খাবারটা সে নিয়ে খাবে। আমি পিঁপড়ের মতো যদি সঞ্চয় একটু করে থাকি, তাহলে আমি চলছি। এখানে আমি ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন করি, তাহলে আপনারা যারা জ্ঞানীগুণী শিল্পী ছিলেন মানে শিল্পী তো অবশ্যই এখনো আছেন, যারা কাজ রেগুলার করেছেন, তারা পিঁপড়ের মতো সঞ্চয় করে গেছেন, যারা যেমন আপনি করেছেন, রাজ্জাক স্যার করেছেন, আলমগীর স্যার করেছেন, আপনাদের একটি এস্টাবলিশমেন্ট এখনো আছে। অনেক শিল্পীরই তো নেই, অনেক শিল্পী তো শেষ বয়সে আমরা শুনি স্যার মানবেতর জীবনযাপন করছেন। এটা তাদের নিজস্ব কর্মফল, কিছু কিছু লোকের কর্মফল, যেটা আমি বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না। কারণ তারা যখন তাদের কাছে প্রচণ্ড রকম টাকা মানে ফাইন্যান্স ছিল, যখন তারা একটা কিছু করতে পারতেন, একটা ব্যবসা করতে পারতেন। আমি যেমন একটা রাবার গার্ডেন করেছি, তো এই ক্যাটাগরির যদি জিনিস তারা করে করতেন, তাহলে হয়তো এই একটা টাইমে তারা এই যে প্রবলেমে যারা পড়ছেন সেটা পড়তেন না। কিন্তু তারা তখন সেটা না করে তারা নর্মালি, আমি ছোট একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে রাত 11টার পরে তাদের সন্ধ্যা হতো, আর আমি রাতে 11টায় ঘুমিয়ে পড়ি। ডিসিপ্লিন লাইফ এবং গুছিয়ে চললে কোনো শিল্পীরই আসলে দুস্থ হয়ে শেষ বয়স কাটাতে হয় না, আমার তাই মনে হয়। আমরা চাকাটা আবার ঘোরাতে চাই, পাতলা চাকা ঘোরাবার পর ছোট্ট একটা ব্রেক নিব। ওকে, তুমি বসো। সো আমরা আবার আসছি উইথ নাজিম জয়ে, তারপর দেখবো আমাদের হুইল ঘুরে কোন বিষয় লক হয়েছে, সেই বিষয় নিয়ে তো কথা বলবো, সাথে কমেন্টস থেকে স্যারের কাছে প্রশ্ন করব, স্যার উত্তর দেবে। ছোট্ট একটা ব্রেক। Thank you for being with us. Thank you for being with Nazim Joy. Sir, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তো? হ্যাঁ, আর নাম যেটা মানে সে নামই তো আমাদেরকে অনেক স্বাচ্ছন্দ্য করে রেখে দিয়েছে, জয়। উই শুড বি জয়ফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমাদের এখনকার সাবজেক্ট রিলেশন অ্যান্ড ব্রেকআপ। রিলেশন অ্যান্ড ব্রেকআপের ক্ষেত্রে আমাদের তো প্রশ্ন থাকবেই। ছোট করে প্রশ্ন আপনাকেই আমি বলছি যে একটা ছোট প্রশ্ন রিলেশন অ্যান্ড ব্রেকআপ নিয়ে স্যারকে করেন। স্যার উত্তর দিতে দিতে আমি কমেন্টস থেকে ঘুরে আসি। স্যার, আগে থেকেই দেখা যাচ্ছে ফিল্ম জগতে যারা বিয়ে করে সহশিল্পীদের, সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই পরবর্তীতে গিয়ে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়।
আসলে এটার পিছনে মূল কারণ কি? স্যার বলবেন কি করে? স্যার তো আর ফিল্ম জগতের কাউকে বিয়ে করেন না, এটা না, সেটা এটার পরে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রশ্নটাকে একটু দুই ভাগে ভাগ করলে ভালো হতো না? যেমন আগে যারা বিয়ে মানে 25 বছর 30 বছর 20 বছর আগে যারা করেছে তাদের কি খুব ব্রেক হয়েছে? ইদানিং এর প্রভাবটা বাড়ছে, আগে হতো না। আগে হয়নি, কিন্তু আমরা রাজাকে দেখছি, আমরা শাবানাকে দেখেছি, ববিতাকে দেখেছি, এরকম সবারই কিন্তু দেখেছি, তারা কিন্তু জীবনের শেষ দিন আজও তারা সুন্দরভাবেই আছেন। আর পরবর্তী পর্যায়ে যে ব্রেকআপগুলো হচ্ছে, এরা ব্রেকআপটা হচ্ছে এদের মিলল কবে, প্রশ্নটা হচ্ছে সেখানে। আমাদের একজনকে আপনি থেকে তুমি বলতে আমাদের সময় লাগতো 5 বছর, এখন এরা প্রথম দিন এসে শুরুই করে তারা তুই দিয়ে। এমনকি ইদানিংকালে কিছু প্রেমের গান শুনছি, সেখানে গানের লাইনগুলি হচ্ছে তুই দিয়ে, তুই আমাকে ভালোবাসলি না রে। প্রথম চিঠি অশ্রদ্ধা চলে আসছে, তো অশ্রদ্ধা দিয়ে যেখানে শুরু, সেটা তো টিকে থাকার ব্যাপার নয় স্যার। এটা তো যুগের পরিবর্তন স্যার, এটা তো যুগের পরিবর্তন হতে পারে, মানে সেটাকে কি আপনি সহজভাবে মেনে নিতে পারবেন? আমি মেনে নিতে পারার উপরে যাবে আসবে না, যুগ তার পরিবর্তন, যুগ চলবে, এভাবেই চলবে, এবং এই জিনিসটাও থাকবে না। এক সময় আজকে যেমন তবু বিয়ে করছে, বিচ্ছেদ হচ্ছে, একটা সময় আসবে যখন বিয়েই করবে না, বিচ্ছেদ হবে না, লিভ টুগেদার করবে। হ্যাঁ, আমি সেটারই ইঙ্গিত করছি। স্যার একটা চটুল প্রশ্ন, কিন্তু আমি প্রশ্নটা করব কিনা আমি ডাউট, আপনি অভয় দিলে আমি করব। না, আমি আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, যে কোনো প্রশ্ন আসুক। স্যার আপনি যখন ফিল্মের সেরা নায়ক ছিলেন, তখন কি চিত্রনায়িকা ববিতা ম্যাডামের সাথে আপনার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল? প্রশ্ন। ভালোবাসার শব্দটাই এটাকে আমাকে আগে বুঝতে হবে যে এক্স্যাক্টলি ভালোবাসা কাকে বলে। ভালোবাসা যেমন বাবা ছেলেকে ভালোবাসে, মা তার ছেলেকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, তা আমি আমার শিল্পীদের তো সবাইকে ভালোবাসি, আমি জয়কেও ভালোবাসি। স্যার আমি আপনার উত্তর বুঝতে পেরেছি, কিন্তু যদি আপনি প্রশ্নটার ধরন জানতে চান, ওনার উদ্দেশ্য হচ্ছে বলার যে আপনাদের মধ্যে কি প্রেম ছিল আপনার সাথে ববিতা ম্যাডামের? প্রেম শব্দটা হচ্ছে ওই একেবারে বুঝতে যদি হয়, তাহলে এটাকে বুঝতে হবে প্রেম হচ্ছে ঐশিক, এটা একমাত্র সৃষ্টিকর্তার সাথে ছাড়া প্রেম হতে পারে না। আর সবগুলো জিনিসের মধ্যেই অন্য জিনিসের আকর্ষণ থাকতে হবে, মানে ভালোবাসা বা এই ক্যাটাগরি কোনো জিনিস যদি হয়, তাহলে সেটা দেহভিত্তিক হতে হবে বা দেহভিত্তিক হয়, যেটাকে আমরা স্বীকার করি না। প্রেমই শুধু হতে পারে যেখানে দেহভিত্তিক হবে না, হৃদয় ভিত্তিক হবে, অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে যেটা হবে সেটাই হবে প্রেম। তাহলে স্যার ছেলে এবং মেয়ের মধ্যে যেই প্রেম বলতে বুঝি যা, সেটার কি সংজ্ঞা, সেটা নতুন কি? এটা নতুন সংজ্ঞা, ওটা প্রেম না, ওটা হচ্ছে ভালোবাসা, ভালো লাগা থেকে ভালোবাসা, বিশেষ কিছু জিনিস উপভোগ করার জন্য, বিশেষ কিছু জিনিস পাওয়ার জন্য পরস্পরের সঙ্গে চলে আসা, এটা হচ্ছে ভালোবাসা। তো সেটা ববিতা ম্যাডামের সাথে আপনার ছিল না? সে আমার সাথে একজন সহকর্মী হিসেবে, আমি যদি সম্পূর্ণরূপে ওই প্রেম, তো আমি বললামই যে আমি আমার সম্পূর্ণ ঐশ্বরিক ব্যাপার। আর ভালোবাসা যেটা উনি যেটাকে ইঙ্গিত করছেন, যে ধরনের কথা, সে ধরনের কথাকে ইঙ্গিত না ববিতা ছিল না আমার ছিল, এই কারণের জন্যে যে ববিতাও তার নিজের ক্যারেক্টারের প্রতি অত্যন্ত কেয়ারফুল ছিল, এবং আমিও যতটুকু অভিনয় করার চেষ্টা করেছি, মোটামুটি ভালো অভিনয় করার চেষ্টা করেছি। যদি আমার অ্যাটেনশনটাকে আমি এদিকেই ডাইভার্ট করে দেই, তাহলে তো আমার অভিনয়টা ঠিক ডিভাইড হয়ে যাবে, কনসেন্ট্রেশনটা অ্যাক্টিং এর প্রতি। কাজে সে আমার সহপাঠী বলা যেতে পারে, সহশিল্পী বলা যেতে পারে, বন্ধু বলা যেতে পারে, অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু উনি যেটা ইঙ্গিত করেছেন সেটা তো আমি করলে পরে তো আমি আমার লাইফের ক্যারিয়ারকে নষ্ট হয়ে যাবে। তুমি এই প্রেম ভালোবাসার রিলেশন ব্রেকআপ নিয়ে পাতলা তোমার কি বলার আছে? আমি প্রেম ভালোবাসা নিয়ে, স্যার তো সিনেমাতে বেশিরভাগ সময় চৌধুরী সাহেবের, ওনাকে সবাই চৌধুরী সাহেব বলে ডাকতেন, তো স্যার যদি অনুমতি দেয় আমি একটু ওনার কাছে সেই ডায়লগটা বলে ওনার মেয়েকে মানে মেয়ের প্রপোজ করতে চাই, মানে নায়ক হয়ে তুমি স্যারের নকল করতে চাচ্ছ না? জি জি। ওকে, তুমি দাঁড়িয়ে সেটা করতে পারো, এটা ওপেন করে নাও। জি ওকে। চৌধুরী সাহেব, আমি গরিব হয়েছি বলে আমার মনটা গরিব না। আপনার অনেক টাকা থাকতে পারে চৌধুরী সাহেব, আমার মনটা এখনো বড়লোক।
আপনি আপনার মেয়ের হাত আমার হাতে দিয়ে দেন চৌধুরী সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ। বিউটিফুল। কিন্তু স্যারের তো সুন্দর। বোধহয় মেয়েই নেই। এখন আমার আসলে মেয়ে নেই। আমার একটা মাত্র ছেলে, আমার মেয়ে নেই। মেয়ে থাকলে আমি নিশ্চয়ই চিন্তা করতাম। বাট তোমার অভিনয়, স্যার ওর অভিনয় কেমন হয়েছে? সার্টেনলি খারাপ হয়েছে বলবো না, খারাপ হয়েছে। সোহেল রানা স্যার বলেছে তোমার অভিনয় খারাপ হয়নি। তো তুমি কালকের থেকে অবশ্যই এমন একটা ভাব নিয়ে রাস্তাঘাটে চলবে যে ভাব দেখে তোমাকে সবাই নায়ক ভাবে, ঠিক আছে? জি, ধন্যবাদ স্যার। সো আমরা রিলেশন অ্যান্ড ব্রেকআপের লাস্ট একটা কোশ্চেন স্যারের কাছে করতে চাই। স্যার, রিলেশন ধরে রাখার জন্যে, সম্পর্ক ধরে রাখার জন্য মিডিয়াতে যারা কাজ করে, স্পেশালি যারা আপনার মতো বা অন্য আরও প্রতিষ্ঠিত নায়কদের মতো নায়ক, তাদের সংসার টিকিয়ে রাখার একটি ছোট্ট টিপস আপনি বলবেন কি স্যার? তারা যা খুশি তাই লিখতে পারে, যা খুশি তাই করতে পারে। যদি দুজনের সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে তাহলে তাদের লেখাতে কিছু যায় আসে না। থ্যাংক ইউ। সো বিশ্বাসই হচ্ছে রিলেশন টিকিয়ে রাখার সবচেয়ে বড় অস্ত্র, যা থাকলে পরে রিলেশন ভাঙার কোনো যত কিছু লিখতে পারে, যা খুশি লিখতে পারে। স্যার, আর এখানে একটি বিষয় স্যার, রিলেশন খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের সময় তো রিলেশন, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে ইঙ্গিত দিয়ে, যে আমরা আপনি থেকে তুমিতে আসতে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু এখন তো রিলেশন খুব দ্রুত তৈরি হয়। কেউ কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করলেই ভালোবাসা হয়ে যায়। আপনাদের সময় আমার মনে হয় না যে এত দ্রুত কারোর সাথে কারো সম্পর্ক তৈরি হতো, বা আমরা জেনেছি এরকম অনেক ঘটনা আছে যে সারা জীবন কেটে গেছে তবু কেউ কাউকে পায়নি, এমন সম্পর্কর ইতিহাসও আমরা জানি। সেক্ষেত্রে স্যার আমাদের রিলেশনগুলো, এখনকার নায়ক নায়িকাদের রিলেশনগুলো দ্রুত হচ্ছে, দ্রুত ভাঙছে। আপনার এই দ্রুত হওয়া এবং দ্রুত ভাঙা নিয়ে আপনার ছোট্ট করে একটি কমেন্টস শুনতে চাই। কমেন্টস হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এরা রিলেশন তৈরি করে না, রিলেশন ভাঙেও না। এরা যে কারণের জন্য আসে, বেশিরভাগ উইথ ডিউ রেসপেক্ট টু সাম ইয়াং জেনারেশন, কিছু কিছু ছেলেবেলে এটার মধ্যে পড়বে না, কিন্তু বেশিরভাগ আসে এরা একটা গাড়ির জন্যে, একটা বাড়ির জন্যে, ছেলে হলে একটা নারীর জন্যে। এই তিনটাই হচ্ছে ওদের টার্গেট। স্যার, এত বড় একটি মিডিয়াতে একটি নারীর জন্য একটি ছেলে চলে আসবে কেন স্যার? অনেক নারীকে দিয়ে সে অভিনয় করার সুযোগ পাচ্ছে, সেখানে আসবে না কেন? মানে নারী লোভী অভিনয়ের তার আসার কারণ? অনেক মেয়ে পাচ্ছে যে যারা অভিনয় করার জন্য তার কাছাকাছি আসছে। রাস্তায় গেলে তো নারীদের সাথে there is no commitment, কোনো কমিটমেন্ট বা কমিটমেন্ট ওই যে একটা বাড়ি চাই, হঠাৎ করে শিল্পী হওয়ার কোনো একটা গাড়ি চাই। যদি শিল্পী হওয়ার জন্য হতো তাহলে তো এত তাড়াতাড়ি তাদের মধ্যে সম্পর্ক হতে পারতো না। সময় নিত, তারা পরস্পরকে জানার জন্য সময় নিত, এবং সেই জানার জন্য সময় নিলে তাদের মধ্যে বিশ্বাস স্থাপন হতো। আর বিশ্বাস যখন হতো তখন অনেকেই বিচ্ছেদ হতো না, এবং তারা লিখলেও কেউ কিছু যাইতেও আসতো না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করতে পারেন স্যারকে। আপনি কি করতে চান বলেন? আমি একটু আগের সেই ফিরে যেতে চাই। এটা হচ্ছে যে স্যার, আপনি যখন হিরো ছিলেন তখন শাবানা ম্যাডামের সাথে, ববিতা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, সবার সাথেই আপনি অভিনয় করেছেন। তো ওই সময়ে আমরা যেই ভাষায় লিখি, রসায়নটা কার সাথে বেশি ছিল? স্যার, আপনার উত্তরটা আমরা শুনবো, কিন্তু এর আগে ছোট্ট একটা ব্রেক আমাদের নিতে হবে। ছোট্ট একটু ব্রেক নিয়ে আমরা ফিরে আসছি উইথ নাজিম জয় শোতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ ফর বিং উইথ নাজিম জয়। আমরা ছিলাম প্রশ্নে। আপনি প্রশ্ন করেছিলেন শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম এবং সুচরিতা ম্যাডামের মধ্যে আপনি কার সাথে অভিনয় করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন স্যার? স্বাচ্ছন্দ্যবোধ তো একজন যদি প্রফেশনাল আর্টিস্ট হয় সে যে কোনো জায়গায় স্বাচ্ছন্দ্য দেয়। ক্রিস গেইল বাংলা ঢাকাতে এসে স্বাচ্ছন্দ্য মতোই খেলে গিয়ে 120 রান 140 রান করে গেছে। এটা তো তার স্বাচ্ছন্দ্য হওয়ার কিছু নেই। ইফ ইজ প্রফেশনাল, সে যে কোনো জায়গায় যে কারো কাছে সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করবে, যদি প্রফেশনাল হয়। তো সে একটা রসায়ন বলছি, যেই বিষয়টা আমরা আমাদের মিডিয়ার ভাষায় লিখি, যে একটা রসায়ন ঘটে, একটা জুটি তৈরি হয়। সেই সময়ের জুটিটা আপনি কার সাথে বেশি বেঁধেছিলেন আর কি? রসায়ন শব্দটা ভুল ব্যবহার করো তোমরা, কারণ রসায়ন হচ্ছে যে যা কেমিস্ট্রি পড়লে বোঝা যাবে। রসায়ন একটা ছেলের সাথে একটা মেয়ের রসায়ন হতে পারে না। তো যেটা হয় সম্পর্ক, যে একটা পেয়ার যেটা তৈরি করার ব্যাপার বলা হয়, যে এদের পেয়ারটাকে সুন্দর লাগে, সেটা কিন্তু তাদের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে অডিয়েন্সের উপরে। অডিয়েন্স কাকে কার সাথে পছন্দ করে।
তারা যাকে অডিয়েন্স যদি পছন্দ করে আমার সাথে সুচরিতাকে বা আমার সাথে ববিতাকে, তাহলে প্রডিউসার কিন্তু পয়সার জন্যে আমাকে এবং ববিতাকে বা আমাকে বা সুচরিতার সঙ্গেই নেবে। এখানে আমার করার মানে বলার সম্পর্ক ভালো হলে অনেক সময় বলা যায় যে আচ্ছা ওর সাথে গল্প করতে ভাল লাগে। সবাইকে তো এক কারণের জন্য গল্প করতে কার সাথে ভালো লাগতো? শাবানা ম্যাডাম, এটা তো একই উত্তর। আমি যদি করি যে এই তিনজনের মধ্যে কার মনে হয় যে মাসুদ পারভেজের আইকিউর সাথে কার আইকিউ প্রায় সমপর্যায়ে, যার সাথে কথা বলতে তিনি পারেন, আমি তো সবার সাথে কথা বলতে পারবো, এটা কি আপনার ধারণা? জি স্যার। আপনার ধারণা কি এই তিনজন সম্পর্কে? আপনি তো জানেন স্যার, আমার মনে হয় যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন ববিতা ম্যাডামের সাথে। হয়তো তার কারণ হয়তো ইন্টারন্যাশনাল নিউজ থেকে শুরু করে খবরাখবর থেকে শুরু করে কিছু যে কোনো ব্যাপারে আপনি কথা বলেন, কথা বলার মতো যদি আপনার পার্টনার যদি সেটা না বুঝলো, তাহলে তো তার সাথে কথা বলে আপনি মজা পাবেন না। এই তিনজনের মধ্যে তো মোটামুটি দেশের বিদেশের জ্ঞান ববিতারই বেশি, এবং সেই হিসাবে তার সাথে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কমেন্টস এসেছে আপনার অ্যাক্টিং সম্পর্কে স্যার। জিন জিন নামক একটি ছবিতে নায়ক রাজ্জাক এবং আপনি একটি অ্যাকশন সিকোয়েন্সে একসাথে পারফর্ম করেছিলেন। সেখানে একটি দৃশ্যে রাজ্জাক স্যার আপনাকে গুলি করেছিল এবং আপনি, আপনার হাতে পিস্তল ছিল, পিস্তলটা ফেলে দিয়েছিলেন। আপনি এই পিস্তল ফেলে দেওয়ার মধ্যে দিয়েই যেন সর্বকালের সর্বসেরা নায়ক হয়ে উঠেছিলেন। এটা কি আপনি একমত? আমার তো দ্বিমত করার কোনো প্রশ্ন আসে না। সর্বকালের সর্বসেরা এটা এইটা এইটা বিশেষণটার ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। দ্বিমত না, এটা আমার কাছে মনে হচ্ছে যে অতিশয়োক্তির মতো কিছুটা। উনি হয়তো আমাকে প্রচন্ড রকম ভালোবাসেন, সেই কারণের জন্য এটা লিখেছেন। স্যার, যারা আপনারা সমসাময়িক ছিলেন এর ভেতরে নায়ক রাজ্জাক উপাধি যখন পেয়ে গেলেন রাজ্জাক স্যার, তখন কি আপনার হিংসা হয়েছিল? না না, হিংসা হওয়ার কারণ ছিল না, এইটার জন্য নয়। কারণ তার আগেই উপাধি আমি পেয়েছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রথম ড্যাশিং হিরো যে উপাধিটা, সেটা আমাকে দেওয়া হয়েছিল প্রথম, এবং সেই ডিরেক্টরটা যিনি দিয়েছিলেন আহমেদ জামান চৌধুরী, চিত্রালীর এডিটর, তিনি 2 বছর পরে ওই রাজ্জাককে ওই নায়ক রাজ। উনি তো উপাধির ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছে। আপনাকে যে ড্যাশিং হিরো বানিয়েছেন এবং আরেকজনকে নায়ক রাজ বলতে বোঝা যায় সব নায়কের রাজা, কিন্তু ড্যাশিং হিরো তো একটি না, ওটা তো রাজা। ওটা তো আমার তো, আমি তো হিসাব করি যে রাজ্জাকের সাথে মিল করে নায়ক রাজ বানিয়েছে তাকে, নামের সাথে মিল করে। তা আপনি নায়ক রাজ মানেন না? আমি মানলেই বা কি না মানলেই বা কি, ইট ইজ আপ টু দ্য অডিয়েন্স। অডিয়েন্সরা যাকে মানে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন মডার্ন অ্যাকশনে তো আমি বলবো যে সার্টেনলি আমি দি বেস্ট। ওয়েল, এখন যেটা মেলোড্রামাটিক অ্যাক্টিং, সেটার ব্যাপারে তো আমি 100% বলবো রাজ্জাক ইজ দ্য বেস্ট। স্যার, এই বিজয়ের মাসে আপনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ আপনি করেছেন এবং আপনি দেশের একজন স্বনামধন্য নায়ক। আপনার এখন পরিণত বয়স। আপনাকে যদি জিজ্ঞেস করি, স্বাধীন দেশে, যে দেশ আপনি যুদ্ধ করে অর্জন করেছেন, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অপ্রাপ্তির জায়গাটা খুব সংক্ষিপ্ত উত্তর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধে গেছি, একটা ফ্ল্যাগের জন্যে ফ্ল্যাগ পেয়েছি, একটা দেশের জন্যে দেশ পেয়েছি, একজন পরিচয়, আমার আত্মপরিচয়, আমি বাঙালি, আমার সেই পরিচয়টা আমি পেয়েছি। কাজে আমার তো কোনো দুঃখ থাকার কিছু নেই। আর এখন যারা আমার যে কারণের জন্য আপনি প্রশ্নটা করছেন, দুঃখ, আমি বলবো যে যারা আমাদেরকে সেই জিনিসগুলো দিচ্ছে না, যে সম্মানটুকু পাওয়া দরকার সেই সম্মানটুকু আমাদের দিচ্ছে না, সম্মানীকে তারা ভাতা বলছে। আমি তো তাদের চাকুরিজীবী ছিলাম না, ভাতা দেবো কেন আমি? মানে মুক্তিযোদ্ধা ভাতা, এই কথাটি আপনার পছন্দ না? আমার পছন্দ না, কিনে আমি আপনাকে জিজ্ঞেস করি আমি ভাতা নেবো কেন? আপনি আমাকে গ্রামার দিয়ে বুঝিয়ে দেন। টার্মসটা চেঞ্জ করা উচিত নাকি? এটা ইট শুড বি মুক্তিযুদ্ধ সম্মানী, নাম্বার 1। নাম্বার 2, আপনি ভাতা, আপনি এই কথাটি তো আপনি সরাসরি বলতে পারেন। 1000 বার বলা হয়েছে, কাদের কাছে বলা যাবে? তারা কানে তো দিয়েছে তুলো, পিঠে দিচ্ছে কুলো। স্যার, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের এই মাসে আপনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে এই যে কষ্ট করে অর্জিত মুক্তিযুদ্ধের পরের এই প্রজন্মকে আপনি কি বলতে চান মুক্তিযুদ্ধ সম্পর্কে, যদি সংক্ষেপে বলেন? মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি নতুন প্রজন্মকে কিছুই বলতে চাই না, নাথিং।
এই কারণের জন্য বলতে চাই না তারা এখন পর্যন্ত যা শুনছে সব মিথ্যে শুনছে, 80%ই মিথ্যে কথা শুনছে। এবং যখন তারা দেখছে চোখের সামনে যে একজন মুক্তিযোদ্ধাকে কোনো রকমভাবে সম্মান করা হচ্ছে না, সম্মানই দেয়া না, শুধু সম্মান করার কথা বলি। পৃথিবীতে এমন একটা দেশের বহুতগুলো দেশে আছে যেখানে একজন মুক্তিযোদ্ধা পরবর্তী পর্যায়ে অপরাধ করেছে, পুলিশ তাদের অ্যারেস্ট করতে গেছে, কিন্তু পুলিশ ওয়াজ নট এম্পাওয়ার্ড টু গো উইথ দ্য শুজ অন, এবং তাকে কোমরের মধ্যে বেল্ট লাগাতে দেওয়া হয়নি, কোমরের মধ্যে দড়ি বেঁধে তাকে নিয়ে যাবে একজন মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়নি। আর মাসুদ পারভেজ নামক একটি ব্যক্তিকে এয়ারপোর্টে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, হাসপাতালে গেলে পরে লাইনে দাঁড়িয়ে কাগজে জমা দিয়ে তারপরে টিকিট কাটতে হয়। কাজেই আপনারা আমাদের অনেক দিয়েছেন, আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আপনাদের ওই ব্যাপারে আমাদের কোনো দুঃখ নেই, হতাশাও নেই। আমরা যা চেয়েছি উই গট ইট। আপনি একজন মুক্তিযোদ্ধা স্যার, আপনাকে আমরা সকলে বিজয়ের এই মাসে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে চাই। স্যার আপনি বসেন স্যার। না ইটস অলরাইট, অনার ফর ইউ। থ্যাংক ইউ স্যার, আপনি বসেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনাদের সাথে সামান্য একটু কথা আমার আছে। আপনারা যারা এই চেয়ারে যে অতিথিকে দেখতে চান এবং কেউ যদি এই চেয়ারে নিজে অতিথি হয়ে আসতে চান, তো আমাদের উইথ নাজিম জয় পেজে আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্টস করবেন, থাকবেন আমাদের সাথে উইথ নাজিম জয় ফ্যান পেজে। আর আজকের মতো এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করব সময়ের কারণে, বাট আপনার সাথে কথা আসলে শেষ হয়নি এবং শেষ হবেও না। সো আপনার প্রিয় একটি গান আমরা শুনতে শুনতে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। স্যার, আপনার প্রিয় একটি গান এই মুহূর্তে যেটি মনে পড়ছে আপনি আমাদেরকে বলেন। তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ ফর বিং উইথ নাজিম জয়। গান শুনতে শুনতে বিদায়।